প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। গতকালই আমি আমার চ্যানেল থেকে একটি এপিসোড করেছি রাজনীতিবিদদের হলফনামা নিয়ে। সেখানে আমি স্পেসিফিকলি তারেক রহমান এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এই তিনজনের হলফনামা নিয়ে কথা বলেছিলাম গতকালকের এপিসোডে। তো সেখানে আমি প্রশ্ন করেছিলাম তারেক রহমানের আয়ের উৎস নিয়ে, লন্ডনে তিনি কিভাবে জীবনযাপন করতেন, তার সুনির্দিষ্ট আয় কী ছিল, বা বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন পরিবার বা দুর্দশাগ্রস্ত লোকের দায়িত্ব নিয়েছিলেন, ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি, যে তাদের পরিবারকে দেখবেন, তাদেরকে সাহায্য করবেন। তো সেই প্রশ্ন আমি তুলেছিলাম যে তার যে আয় দেখা গেল 2025-26 কর বছরে তার আয় ছিল 6.5 লাখ টাকা আনুমানিক। তো তাতে করে অবাক হয়েছি, এবং টোটাল সম্পদ যা দেখা গিয়েছে তার এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের, দুজনের মিলেও 4 কোটি টাকা না, আরও কম। তো এরকম কিছু বিষয় নিয়ে প্রশ্ন করেছিলাম যে এগুলো বাস্তবসম্মত কিনা, বা মানুষ এইসব বিশ্বাস করছে কিনা। তো তারেক রহমানের উপর আমি স্পেসিফিকলি এমফেসাইজ করছিলাম, কারণ ডাক্তার শফিকুর রহমানকে আমি নিজেই প্রশ্ন করছিলাম তার আয়ের উৎস নিয়ে, আবার আমি নিজেও তাকে কিছুটা ডিফেন্ড করছিলাম। কারণ হলো, প্রিয় দর্শক, আমাদের জানা আছে জামায়াত ইসলামের বিষয়টি ভিন্ন। জামায়াত ইসলামের মতো দলের আমিরের দলের থেকে একটি ভাতা পাওয়া সম্ভব, আর তাদের অর্গানোগ্রামেও এরকম বিষয়াদি আছে। ক্রাউড ফান্ডিংয়ের বিষয়টি কিন্তু তারা বহুদিন আগে থেকে করে আসছে, আলাপে আসেনি বিষয়টি। সাম্প্রতিককালে এনসিপি সামনে নিয়ে এসেছে বিষয়টি, ক্রাউড ফান্ডিং। আর ইতিমধ্যে ক্রাউড ফান্ডিং অনেকেই করছেন। এনসিপি থেকে পদত্যাগ করা, সদ্য পদত্যাগ করা তসনিম জারা, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, অনেকেই ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছেন। তো যাই হোক, তো আমি জামায়াত আমিরকে প্রশ্নবিদ্ধও করছিলাম, আবার কিছু কিছু প্রশ্নের উত্তর আমি নিজে থেকেও দিচ্ছিলাম, যে এইভাবে হয়তো তার কাছ থেকে বা তার দলের কাছ থেকে উত্তরটি আসতে পারে যে এই জন্যে তার বার্ষিক আয় 3.5 লাখ টাকা বা 3,60,000 টাকা। যেহেতু তিনি এই মুহূর্তে যথেষ্ট বয়সও হয়েছে, কোনো কিছু প্র্যাকটিস করছেন না ডাক্তার হিসেবে, বা অন্য উপার্জন অ্যাক্টিভলি করছেন না, শুধু দলের একটি ভাতা নিচ্ছেন, সেই জন্যে তার গত কর বছরে 3,60,000 টাকা হওয়াটা হয়তো বা সম্ভব কোনোভাবে। কিন্তু তারেক রহমানের বিষয়টি নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম, এবং আরও অনেক বিষয়ে অতীতে আমি এপিসোড করেছি। তারেক রহমানের অনেক কিছু নিয়ে প্রশ্ন করেছি, তার অতীতের ভুল ত্রুটি নিয়ে কথা বলেছি। তো আবার দু একবার প্রশংসায় ভাসিয়েছি, কোনো ভালো দিক যখন দেখেছি সেটি আমি করেছি। তো প্রিয় দর্শক, আমাদের এইটিই কিন্তু করতে হবে আসলে। কোনো দলের প্রতি, কোনো ব্যক্তির প্রতি আনকন্ডিশনাল লয়্যালটি থাকতে পারবে না। যখন তারা ভালো কাজ করবেন প্রশংসা করব, আবার যখন তারা মন্দ কাজ করবেন সমালোচনা করব এবং প্রশ্নবাণে জর্জরিত করব। এটি করতে হয় আসলে, না হলে তারা ঠিক থাকবেন না। তো আমি আজ এই এপিসোডে জনাব তারেক রহমানের কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, শনিবার দিন রাজধানীর শেরাটন হোটেলে তারেক রহমানের সঙ্গে আলাপচারিতা চলছিল প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন সম্পাদকদের। সেখানে অনেক মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। সেখানে তারেক রহমানের সঙ্গে তাদের মত বিনিময় চলছিল দীর্ঘ সময় ধরে। সেখানে দু একটি বিষয়ের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এর মধ্যে একটি হলো আমার দেশের সম্পাদক জনাব মাহমুদুর রহমানের কিছু বক্তব্য তারেক রহমানকে ঘিরে বা তাকে টার্গেট করে। তো তিনি তাকে কিছু সতর্ক বার্তা দিয়েছিলেন। আসলে আমার যেটি মনে হয়েছে, তিনি আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধ চলাকালীন, মুক্তিযুদ্ধ পরবর্তী এই সময়টিতে শেখ মুজিবুর রহমানের ভূমিকা, এইসব বিষয় নিয়ে কথা বলেছিলেন এবং কম্পেয়ার করবার চেষ্টা করছিলেন তারেক রহমানের জায়গাটির সঙ্গে। যেমন মাহমুদুর রহমান বলছিলেন যে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তো পাকিস্তানের কারাগারে ছিলেন, বাংলাদেশে ছিলেন না তিনি।
বা পূর্ব বাংলায় ছিলেন না তখনকার। তো তাই তিনি যখন কারামুক্ত হয়ে দেশে ফিরে আসলেন, তখন তিনি মুক্তিযুদ্ধের গল্প শুনতেন আওয়ামী বাকশালীদের মুখে, আওয়ামী কর্মীদের মুখে। মুক্তিযুদ্ধের গল্প শুনতেন ভারতের মুখে, কিভাবে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল, কি হয়েছিল, কার কি অবদান ছিল, সব কিছুই তাকে অন্যের মুখ থেকে শুনতে হয়েছিল। তার কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল না, কারণ তিনি ফিল্ডে ছিলেন না। তাই তিনি প্রকৃত সত্য শুনতে পাননি। আর যা তিনি শুনেছিলেন, অর্ধসত্য কিংবা মিথ্যে, সেটির উপর ভিত্তি করেই কিন্তু তার পরবর্তীতে সরকার পরিচালনা ঘটেছে। আর তাকে সেটি বেদনা বিধুর পরিণতির দিকে নিয়ে গেছে, তার দলকে, তাকে। তো এইভাবে তিনি তারেক রহমানকে কম্পেয়ার করছিলেন যে আপনি 17 বছর দেশের বাইরে ছিলেন, বিলেতে, যুক্তরাজ্যে। তো আপনি বাইরে থেকে আপনার দলের নেতাকর্মীরা আপনাকে যা শোনাতে চেয়েছে আপনি তাই শুনেছিলেন। চমৎকার কিছু বিষয় মাহমুদুর রহমান তুলে ধরেছেন, খুবই গুরুত্বপূর্ণ। মাহমুদুর রহমান বরাবরই এরকম ভালো বক্তব্য রাখেন, তার দৃষ্টিভঙ্গি, পার্সপেক্টিভস বেশ প্রশংসা করবার মতোই। চমৎকার কিছু বিষয় তিনি তারেক রহমানকে অ্যালার্ট করেছেন, আমি বলবো এইটি তাকে আগামী দিনে পথ চলতে সাহায্য করবে নিঃসন্দেহে। তো এই একটি বিষয় আমার খুব ভালো লেগেছে মাহমুদুর রহমানের বক্তব্য। এবং তারেক রহমান, আমার বিশ্বাস তিনি তার বক্তব্যে আবার মাহমুদুর রহমানকে রিফার করে কথা বলেছেন। তা আমি বিশ্বাস করতে শুরু করেছি যে তারেক রহমান হয়তো মাহমুদুর রহমানের সেই বক্তব্যের আলোকে পথ চলতে চেষ্টা করবেন বা সেটি মাথায় রাখবেন। আর আরেকটি বিষয় এখানে বলতে চাচ্ছি, একজন মিডিয়া কর্মী, তিনি দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি বলে নিজেকে দাবি করছিলেন, আর তার নামটি হলো রেজাউল করিম লাবলু। খুব অবাক হয়ে লক্ষ্য করলাম তার অ্যারোগেন্স এই ভদ্রলোকের। তো তিনি তারেক রহমানকে খুবই অ্যারোগেন্টলি সম্বোধন করে কথা বলা শুরু করলেন। তো সেটি খুবই অশোভন লাগলো আমার কানে, যেভাবে তিনি কথা শুরু করলেন। অত্যন্ত অ্যাগ্রেসিভ তার টোন, তার শব্দচয়ন, তার সব কিছু ডেলিভারি আনএক্সেপ্টেবল। একজন মিডিয়া কর্মী এরকম হতে পারেন না। আমি খুব খুব অবাক হয়েছি। তো তিনি অনেকের সময়ও নষ্ট করেছেন। অন্য সাংবাদিক বা মিডিয়া কর্মীরা হয়তো এই সময়টিতে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারতেন। প্রথমত, তিনি একজন অ্যাগ্রেসিভ বিশেষ প্রতিনিধি বা যে কেউই হন, বাংলা ভাষায় তার দখল একেবারেই নেই। বাক্য গুছিয়ে বলতে পারেন না, কি বলতে চান মুখ দিয়ে বেরোয় না। অর্থাৎ তার চিন্তাভাবনা স্বচ্ছ না, খুবই অস্বচ্ছ, আর খুবই বিরক্তিকরভাবে প্রশ্ন করছিলেন। একটি প্রশ্ন শেষ করতে পারছিলেন না, শুরু করেছিলেন কিন্তু শেষ আর হচ্ছিল না। অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক ছিল সেগুলো একেবারে। তো লক্ষ্য করলাম তারেক রহমান অত্যন্ত ধৈর্য সহকারে তার সেই প্রশ্ন হয়নি, করতে পারেননি তিনি। তো তারেক রহমান খুব ধৈর্য রেখে তার প্রশ্নটি নিজেই কমপ্লিট করলেন। অবাক হলাম আমি। এবং এই যে বাজে প্রশ্নটি তিনি করছিলেন, আক্রমণাত্মক এবং ফালতু একটি প্রশ্ন, তো তাতে তারেক রহমানের ফেশিয়াল এক্সপ্রেশনে সামান্যতম বিরক্তিও ফুটে ওঠেনি। কেউ আছেন অনেক সময় অনেকের উপর রেগে যান যে আমাকে জবাবদিহিতায় আনছে কে এই ছেলেটি, তো চুপ করে থাকেন, কিন্তু ফেশিয়াল এক্সপ্রেশন থেকে বোঝা যায় যে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন, রেগে গেছেন। কিন্তু তারেক রহমান এতটাই সুন্দরভাবে নিয়েছেন তার সেই ফালতু প্রশ্ন, কিংবা প্রশ্ন হয়নি এমন বক্তব্য, বা কি বলতে চেয়েছেন পুরো বিষয়টি লেজে গোবরে করেছেন। যারা দেখেছেন আপনারা সেই ভিডিওটি, প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের জানা আছে। এই লাবলু নামের সেই দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি যাচ্ছে তাই তার সেই প্রশ্ন, নিছক সময় নষ্ট। এবং আমি জানি না আসলে কিভাবে আমি এটি ডিসক্রাইব করব। তো তারেক রহমান তাকে উদ্ধার করলেন। তারেক রহমান তাকে থামিয়ে দিয়ে বললেন, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আপনার প্রশ্নের এই উত্তর। আর আরেকটি বিষয় হলো, তিনি করতে চেয়েছিলেন প্রশ্ন, সেটি হলো না। তিনি একটি পর্যায়ে তিনি দিতে শুরু করলেন তাকে উপদেশ, কিভাবে সরকার চালাবেন, কিভাবে কি করবেন। এটি উপদেশ নেওয়ার মতো কোনো অনুষ্ঠানও ছিল না, কারণ প্রশ্নোত্তর পর্বই ছিল। প্রশ্ন করবার জন্যই তিনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন খুবই বাজেভাবে। তো যাই হোক, মিডিয়া কর্মীদের আরও সতর্ক হতে হবে। কারো সাক্ষাৎকার নিতে হলে প্রস্তুতির দরকার আছে, হোমওয়ার্কের দরকার আছে। মনে যা আসে তাই বলে দিলাম, প্রশ্ন করতে গেলাম, প্রশ্ন হলো না, কোন লাইনে কথা বলতে চাই জানি না,
লক্ষ্য উদ্দেশ্য বিধেয় কিছুই ঠিক নেই। তো এরকম হলে চলবে না, এরকম হলে নিজেকে মিডিয়া কর্মী বা সাংবাদিক বলে পরিচয় দেওয়া যাবে না, কারণ এটি পুরো সাংবাদিক কমিউনিটির জন্য বদনাম বয়ে আনে, এই অযোগ্যতা বলে এটি প্রমাণিত হয় বড় ধরনের। তো তারেক রহমান চমৎকারভাবে হ্যান্ডেল করলেন, তো তার ধৈর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর আরেকজন তাকে মাননীয় চেয়ারম্যান বলে সম্বোধন করেছিলেন। সদ্যই তিনি চেয়ারম্যান হয়েছেন বিএনপির, আগে ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দর্শক আপনারা জানেন। তো তারেক রহমান তাকে নিষেধ করলেন ভদ্রভাবে, তাকে যাতে মাননীয় বলে সম্বোধন করা না হয়। তো এই বিষয়টিও আমার দৃষ্টি আকর্ষণ করেছে, আমি খুব পছন্দ করি এই বিষয়গুলো। তো আমি অনেক ভিডিওতে আগে বলেছি যে তারেক রহমান 17 বছর লন্ডনে ছিলেন, সেখানে কাছের থেকে লন্ডনের রাজনীতি দেখেছেন, যুক্তরাজ্যে। তো সেখান থেকে নিশ্চয়ই ভালো কিছু তিনি শিখেছেন, আর যা শিখেছেন তার ভাগও যদি এখানে বাংলাদেশে অ্যাপ্লাই করা যায়, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসতে বাধ্য। তো তারেক রহমান যবে থেকে দেশে পা রেখেছেন 25 ডিসেম্বর, তখন থেকেই কিন্তু কিছু বিষয় দেখছি, এই বিষয়গুলি প্রশংসা করবার মতো। যেমন 300 ফিটের সেই গণসমাবেশে, সেই সংবর্ধনায় তার জন্য রাজকীয় চেয়ার রাখা হয়েছিল, তিনি সেটি সরিয়ে দিয়ে একটি প্লাস্টিকের চেয়ারে বসলেন। আমার খুব ভালো লেগেছে বিষয়টি। অনেকে বলবেন লোক দেখানো হোক, লোক দেখানো হলেও ভালো কাজ ভালো, তাতে আরও 10 জন উৎসাহিত হবেন যে আমি তো করতে পারি এরকম। তো তিনি সেটি করলেন, এবং তার নামে স্লোগান চলছিল তারেক রহমান বা তারেক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, উনি থামিয়ে দিলেন, বিরক্ত হলেন যে আমি এসব চাই না। তারপর দেখা গেল তার বয়সী কিংবা তার চাইতে বড়ও হবেন কিছু নেতা বিএনপির, তার পা ছুঁয়ে সালাম করবার চেষ্টা করলেন, তিনি সেটিও প্রতিহত করেছেন, সেগুলো বিরক্তি সহকারে তাদেরকে সরিয়ে দিয়েছেন তিনি। তো এই চমৎকার বিষয়গুলো এর আগে আমি উল্লেখ করেছিলাম। তার চাইতে গুরুত্বপূর্ণ, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তারেক রহমান প্রচণ্ড ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করছিলেন, তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছিলেন কেউ যাতে রিভেঞ্জফুল না হন, প্রতিহিংসাপরায়ণ না হন। প্রয়াত বেগম খালেদা জিয়াও কিন্তু এই উপদেশ দিচ্ছিলেন, বারবার প্রতিহিংসাপরায়ণ হতে নিষেধ করছিলেন, ধৈর্য রাখতে বলছিলেন সবাইকে। তো এইটিও আমি প্রশংসনীয় দিক বলে মনে করছি তারেক রহমানের, কারণ তারেক রহমানের একটি উস্কানি অন্যরকম হয়ে যেতে পারত, অন্যরকম বার্তা দিতে পারত, বাট তিনি নিজেও কোনো উস্কানিতে পা দেননি এবং নেতাকর্মীদের নিষেধ করেছিলেন তারাও যাতে কোনো উস্কানিতে পা না দেয়। তো এই বিষয়গুলো প্রশংসনীয়। তাই বলছিলাম প্রিয় দর্শক, যে যখন দরকার হবে তুলোধনা করতেই হবে, শুধু তারেক রহমান না, প্রত্যেককে, প্রত্যেক রাজনৈতিক দলের সব বড় নেতাকে তুলোধনা করবো যখন দরকার হবে। তারা কোনো মন্দ কাজ করলে ক্রিটিক্যাল হবো, সমালোচনা করব, আবার ভালো কিছু থাকলে নিশ্চয়ই প্রশংসা করব, এতে কোনো কার্পণ্য হবে না। আমি জানি অনেকে ভুল বুঝেন, অনেকে কমেন্ট করেন, এলোমেলো কমেন্ট, আপনি বিএনপির দিকে কথা বলছেন, তারেক রহমান ইন্ডিয়াতে মুচলেখা দিয়ে এসছে, সেটি আমার আলোচনার বিষয় না এপিসোডে। আমি তার কিছু ভালো দিক তুলে ধরতে চেয়েছিলাম, এবং সত্যিকার অর্থে যদি তিনি এগুলো মেন করেন এবং কন্টিনিউ করতে পারেন এই প্র্যাকটিসগুলো, তাহলে আগামী দিনে বিএনপির রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। আর এইভাবে প্রতিটি দল ভালো কাজগুলো প্র্যাকটিস করলে, ভালো আচরণগুলো প্র্যাকটিস করলে সার্বিকভাবে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। আমরা সেই দিনের প্রত্যাশায় রইলাম। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।